শুধু দর্শক আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। আমাদের দেশের বিশেষ করে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, শিক্ষা, স্বাস্থ্য, ভূমি সেবা সহ বিভিন্ন মন্ত্রণালয়ের দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে আসছে। বিগত 16 বছর ধরে আওয়ামী লীগ সরকারের আমলে আমরা যা দেখেছি সেই তথ্য বলছে প্রায় বিগত 16 বছরে 28 লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এবং সেই টাকা ফেরত আনবার ব্যাপারে আসলে কতটুকু এই সরকার কাজ করছে সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমরা আসলে এই যে টাকাগুলো যারা পাচার করেছে তাদের একটা তথ্য দিয়েছে যারা শ্বেতপত্র প্রণয়ন কমিটি, তারা বলছেন এইসব টাকা পাচার হয়েছে সেই সময়কার আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রী, এমপি, তাদের ঘনিষ্ঠজন বা ঘনিষ্ঠ ব্যবসায়ীরা, অলিগাররা, সেই তাদের অলিগাররা এই সব টাকা পাচার করেছে। কিন্তু এইসব টাকা পাচার করে বিদেশে বিলাসী জীবন এবং সেই সাথে বিলাসবহুল সম্পদ তারা গড়ে তুলেছে বিদেশে বসে। এবং সেই পলাতক অবস্থায় এখন 5 আগস্টের পলাতক হয়ে পালিয়ে গিয়ে তারা সেই বিলাসী জীবন যাপন করছেন। তো ব্যাপারটা হচ্ছে আসলে এই সরকার 5 আগস্টের পর অর্থাৎ 8 আগস্ট ক্ষমতা নেওয়ার পর একটা টাস্ক ফোর্স গঠন করার কথা বলেছিল, গঠন করেছেও। সেই টাস্ক ফোর্স আসলে সেই পাচার হওয়ার টাকা ফেরত আনতে কতটা সক্ষম হয়েছে বা কতটা সফল হয়েছে সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। যদিও তারা বলছে কিছুদিন আগে, গত 2 দিন আগে বলা হচ্ছে যে 40,000 কোটি টাকার একটি সম্পদের সন্ধান পাওয়া গেছে কয়েকটি দেশে। এবং এর আগে জুনের দিকে একটি তথ্য ছিল সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ জব্দ করার কথা, যার মূল্য প্রায় 17 কোটি পাউন্ড। এবং সেই জব্দকৃত টাকা বাংলাদেশে আসলে আনতে বা কতটুকু সক্ষম হয় বা সেখানকার যারা ঋণদাতা তারাও বা কীভাবে টাকাগুলো পাবে সে বিষয় নিয়েও দেন দরবার চলছে। দেখা যাক, আমরা একটু আলোচনা করবো। আজকে আমরা সেই জন্য আলোচনার বিষয় নির্ধারণ করেছি অর্থ পাচার ও প্রতিরোধ নীতি। এই প্রতিরোধ নীতিতে কতটা সফল হয়েছে বা বাংলাদেশ, এবং আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন, আমার ডানে আছেন আলাউদ্দিন আরিফ, সভাপতি রিপোর্টার্স এগেইনস্ট করাপশন, এবং সেই সাথে যুগ্ম সম্পাদক দৈনিক কালবেলা। জনাব আরিফ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমার বায়ে আছেন অ্যাডভোকেট রওশন আলী, ফৌজদারি এবং মানি লন্ডারিং বিষয়ক আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। রওশন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। একটু আলাউদ্দিন আরিফ ভাইয়ের কাছে একটু যেতে চাই, কারণ এই জন্য যে আরিফ ভাইয়ের অনেকগুলো রিপোর্ট আমরা দেখেছি, দেশ রূপান্তর থেকে শুরু করে কালবেলা, এই পাচার নিয়ে, অর্থ পাচার নিয়ে, এবং সেই সাথে অর্থ পাচার করার টাকা আসলে কেন ফেরত আসছে না এই বিষয়গুলো নিয়ে তার অনেকগুলো রিপোর্ট আছে। আমি একটু আলাউদ্দিন আরিফ ভাইয়ের কাছে যেতে চাই। আলাউদ্দিন আরিফ ভাই, আপনাকে আমি যে ইন্ট্রোতে বলেছিলাম যে আসলে প্রায় 28 লাখ কোটি টাকা বিগত 16 বছরে পাচার হয়েছে। শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য যে শ্বেতপত্রটা দিয়েছেন সেখানে উল্লেখ করেছেন। এবং এই 28 লাখ কোটি টাকা যদি আসে, যদি বলি এভাবে বলি, 7.5 লাখ কোটি টাকা যদি আমাদের 2023-24 অর্থ বছরের বাজেট, তাহলে 4টা বছরের অর্থ বাজেটের টাকা পাচার হয়ে গেছে। এই টাকা ফেরত আনলে অবশ্যই আমাদের বাংলাদেশ সমৃদ্ধ হওয়ার কথা বা অর্থনৈতিকভাবে। কি দেখছেন আসলে বিষয়টা? হচ্ছে যে টাকা পাচার আমাদের দেশ থেকে হচ্ছে, এটা কোনোভাবে বন্ধ হচ্ছে না। আমরা আশা করেছিলাম 5 আগস্টের পরে টাকা পাচার বন্ধ হবে, কিন্তু আমরা যখন দেখি যে বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন ব্যক্তির নামে কিন্তু এখনও টাকা পাচারের অভিযোগ আসতেছে। ইভেন কি একদম সরাসরি উপদেষ্টাদের কারো কারো বিরুদ্ধে কিন্তু টাকা পাচারের সরাসরি অভিযোগ কেউ কেউ তুলতেছেন। এখন বিষয়টা হচ্ছে আমাদের দেশ থেকে টাকা পাচার হচ্ছে, কারা করতেছে, কেন করতেছে? টাকা পাচার 1/11-এর আগে, মানে 2007-এর আগে আমাদের দেশে টাকা পাচারের পরিমাণ কম ছিল। 1/11 সরকার এসে এমন কিছু পদক্ষেপ নিলেন, ব্যবসায়ীদের মধ্যে কিছু ভীতিকর পরিস্থিতি তৈরি করলো, যার ফলে অনেকেই এই অবৈধভাবে যেসব সম্পদ উপার্জন করে, সেটা হতে পারে কোনো দুর্নীতি, মাদক ব্যবসা বা আদার্স কোনোভাবে অবৈধভাবে যে কালো টাকা আয় করে, সেই কালো টাকাটা সেই দেশে রাখাটা নিরাপদ মনে করে না। সে ওই কালো টাকা দিয়ে একটা ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করা বা কোথাও বিনিয়োগ করা, সেটা সে আর নিরাপদ মনে করতেছে না, তাহলে সে টাকাটা পাচার করে দিচ্ছে। এক্ষেত্রে কিছু ব্যবসায়ী আছে, কিছু আমলা আছে, আমরা দেখেছি বহু আমলার কানাডায় বাড়ি আছে, অস্ট্রেলিয়ায় আছে, মালয়েশিয়ায় আছে, সিঙ্গাপুরে আছে। তো অনেক ব্যবসায়ী, অনেক রাজনীতিবিদ, অনেক আমলা দেশের বাইরে টাকা পাচার করতেছে।
সন্তানদেরকে পড়াশোনার জন্য সেখানে পাঠাচ্ছে, তাদের কাছেও পাচারের টাকা পাঠাচ্ছে। আবার আগে আমরা একটা ট্রেডিশন দেখছিলাম যে টাকা পাচার হতো সুইস ব্যাংকে, টাকা পাচার হতো দুবাইতে, আমেরিকায়, অস্ট্রেলিয়ায়, মালয়েশিয়ায়, বড় বড় কান্ট্রিগুলিতে। এখন টাকা পাচার হচ্ছে কোথায়? আপনি যদি এই রিপোর্টটা দেখেন, এই যে গতকালকে এনবিআর যে কথাটা বলছে, বারমুডা, ডোমিনিকা, গ্রেনেডা, সেন্ট কিটস অ্যান্ড কি নেভিস, মাল্টা, এইসব ছোট ছোট দেশ। আচ্ছা, এখন এই টাকাগুলির ভবিষ্যৎ কি হবে? আমরা শনাক্ত করলাম যে হুন্ডি হোক বা ওভার ইনভয়েস, টাকা পাচারে কিন্তু মূল হুন্ডিতে কিন্তু সামান্য টাকা যায়। হুন্ডিতে কিন্তু 2, 4, 5 কোটি, 10 কোটি, 20 কোটি টাকার বেশি পাচারের সুযোগ নাই, খুব কঠিন। টাকাটা পাচার হয় কিভাবে? আন্ডার ইনভয়েসিং এবং ওভার ইনভয়েসিং, এর মাধ্যমে কিন্তু টাকাটা বেশি পাচার হচ্ছে। এখন এই যে ছোট ছোট দেশগুলিতে টাকাগুলি যাচ্ছে, সেখানকার এক এক দেশের আইন এক এক রকম। ওইসব দেশগুলি কিন্তু আমাদেরকে প্রলুব্ধ করে যে আসো আমাদের এখানে বিনিয়োগ করো। যেমন আপনি যদি মালয়েশিয়া বলেন, মালয়েশিয়া কিন্তু এখনও সেকেন্ড হোম, যেটা আপনি নির্দিষ্ট একটা অঙ্ক টাকা বিনিয়োগ করলে আপনি সেকেন্ড হোমের অধিকারী হতে পারেন। দুবাইতেও কিন্তু একই অপশন আছে। বিভিন্ন দেশ কিন্তু টাকা পাচারকারীদেরকে আমন্ত্রণ জানাচ্ছে যে তুমি টাকা নিয়ে আমার দেশে আসো। আবার কিছু কিছু দেশ কিন্তু, সিঙ্গাপুর সহ কয়েকটা দেশ কিন্তু এই ব্যাপারে কঠোরতা অবলম্বন করতেছে, না তুমি টাকা পাচার করে আমার দেশে আনতে পারবে না। ইউরোপের অনেক দেশে কিন্তু টাকা পাচার ওভাবে সুযোগ নাই, ওইসব দেশে কিন্তু টাকা যাচ্ছে না। এখন প্রশ্ন আসছে, টাকা আমাদের দেশ থেকে যাচ্ছে, কারা নিচ্ছে? এটা নির্দিষ্ট কোনো শ্রেণী আপনি বলতে পারবেন না। আমাদের হয়তো সাংবাদিকরাও কেউ নিচ্ছে, আইনজীবীরাও কেউ নিচ্ছে, ব্যবসায়ীরাও কেউ নিচ্ছে। সকল পেশার মানুষ কিন্তু যারাই অবৈধভাবে টাকা উপার্জন করতেছে, তারা মনে করতেছে বিদেশে পাঠায় দিলে আমার টাকাটা সেফ থাকবে। আমি ভবিষ্যতে ট্যাক্স দেওয়া, দুদকের মামলা বলেন, এনবিআর এর মামলা বলেন, বিএফআইইউ বা বাংলাদেশ ব্যাংক বলেন, বা ওই যে জাতীয় রাজস্ব বোর্ড বলেন, কেউ আমাকে কিছু করতে পারবে না। এই দৃষ্টিকোণ থেকে কিন্তু টাকাটা সে পাঠাচ্ছে। আবার এই সব ঝামেলা না থাকলে হয়তো সে দেশে টাকাটা বিনিয়োগ করতো। এগুলো একটা বিষয়। আরেকটা বিষয় হলো, এই টাকাটা এখন কিভাবে ফেরত আসবে? টাকা ফেরত আনা ভাই খুবই কঠিন। কারণ হলো, আপনি যে দেশে টাকাটা পাচার হচ্ছে সে দেশে আলাদা আইন আছে, সে দেশে আলাদা ভাষা আছে। আমাদের যারা দুদক বা বিভিন্ন সংস্থার এক্সপার্টিস, তারা কি বারমুডার ভাষা বুঝে? তারা কি বারমুডার আইন সম্পর্কে জানে? খুবই কঠিন এটা। আমার দেশে মানি লন্ডারিং আইন একরকম, ওদের দেশে মানি লন্ডারিং আইন আরেক রকম। আবার টাকা আছে, শনাক্ত হয়ে গেছে, যেমন আপনি বারমুডার অমুক এলাকায় টাকা পাচার করে একটা ইন্ডাস্ট্রি বা একটা সম্পত্তি তৈরি করছেন, আপনি এটা তথ্য প্রমাণ সব পেয়েছেন, খোঁজ পেয়েছেন। আপনি হয়তো ওখানে একটা MLAR পাঠাইলো দুদক বা বাংলাদেশ ব্যাংক, মানে তথ্য চাই একটা পাঠালো, একটা রিকোয়েস্ট পাঠালো, ওখান থেকে তথ্য দিল, কিন্তু টাকাটা ফেরত আসবেন কীভাবে? তার সঙ্গে আপনার এই যে টাকা ফেরত আনার কোনো চুক্তি আছে? আন্তর্জাতিক কোনো চুক্তি নাই। তো যেসব দেশগুলিতে চুক্তি আছে সেই সব দেশগুলিতে কিছু টাকা ফেরত আনা সম্ভব। ইতিপূর্বে দুর্নীতি দমন কমিশন সহ বাংলাদেশ ব্যাংক কিছু টাকা ফেরত আনার রেকর্ড আমরা শুনেছি, কিন্তু যেটা আপনি 2013 সালের কথা বলছেন, 13, 14, 15 সালের দিকে কিছু টাকা ফেরত আনার কথা আমরা শুনেছি। কিন্তু এখন যেটা হচ্ছে, আপনি টাকা নিয়ে যাচ্ছে বারমুডা, টাকা নিয়ে যাচ্ছে কম্বোডিয়া। আপনি দেখেন, ইসলামী ব্যাংকের একটা বড় শেয়ার হোল্ডার আমরা এসএলএম গ্রুপের জানি। ইসলামী ব্যাংকের লিখিত কাগজপত্র বলছে টোটাল ঋণের 47% তারা এসএলএমকে দিয়েছে। এটা একদম অন ডকুমেন্ট, কিন্তু বাস্তবতা বলছে আর বেশি। এমনও আছে যে সাদা কাগজের স্লিপে এসএলএমকে কোটি কোটি টাকা দিয়ে দেওয়া হয়েছে, বা মুখে বলছে যে মুখে 20 কোটি টাকা দাও, ব্যাংক কর্তৃপক্ষ দিয়ে দিয়েছে। এই যে টাকাটা, এই টাকাটা তো পাচার হয়ে গেছে। টাকাটা কোথায় গেছে? প্রথমে তো কানাডা গেছে, কানাডা থেকে টাকাটা চলে গেছে কম্বোডিয়া বা আরও একটা রিমোট কোনো রাষ্ট্রে, আফ্রিকার কোনো রাষ্ট্রে। আফ্রিকার ওই রাষ্ট্রকে আপনাকে কোনোদিন এই টাকা ফেরত দেবে? টাকার গন্তব্য খুঁজে বের করা একটা কঠিন বিষয়, আবার এই টাকাটা ফেরত আনা আরও বেশি কঠিন বিষয়। এখন এই টাকা ফেরত আনা কিন্তু বড় একটা চ্যালেঞ্জ। আমি আপনার কাছে আরো কয়েকটা বিষয় নিয়ে আসবে একটু, যেহেতু আমাদের কাছে একজন আইনজীবী আছেন, তার কাছ থেকে কিছু আমরা জানতে চাই, বা দর্শকও জানতে চাই। আসলে যে ভাই বলছেন, আসলে আমরা ওনার বক্তব্যে একেবারে নিরাশ হচ্ছি যদিও, কিন্তু কি আমাদের একটা এক্সাম্পলও আছে, 2013 সালে কিছু টাকা ফেরত আনার একটা এক্সাম্পল বাংলাদেশে আছে, যদিও সেটা সিঙ্গাপুর থেকে। আপনি একজন আইনজীবী হিসেবে আসলে টাকা ফেরত আনার পেছনে কি জটিলতাটা সবচেয়ে মারাত্মক বলে মনে হয়? আসলে ধন্যবাদ আপনাকে, অত্যন্ত সুন্দর একটা বিষয় সিলেক্ট করেছেন।
আসলে আমাদের এই জায়গায় যাওয়ার পূর্বে চিন্তা করা উচিত মানি লন্ডারিং হওয়ার ক্ষেত্রে আমরা কখন প্রিভেনশনটা নিব। যেমন আরিফ ভাই যে আলোচনায় বললেন যে বর্তমান সরকারের বিরুদ্ধেও কিছু কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে যে মানি লন্ডারিংয়ে কিছু তথ্য হয়তো আসছে, একটা সত্যতা বা সেই সম্পর্কে আমরা যাচ্ছি না। কিন্তু ইস্যুটা হচ্ছে যে তাহলে কারা এটা প্রতিরোধ করবে? পাচার হওয়ার পরে কি আমরা মানির উদ্ধারের পিছনে সবসময় হাঁটতে থাকবো, নাকি পাচার হওয়ার আগেই আমরা কোনো প্রিভেনশন নিতে থাকবো? আমাদের কি কোনো ওয়াচডগ আছে কিনা? ইন্টারন্যাশনালি অনেক ওয়াচডগ আছে, আমরা সেই জায়গায় কাজ করতে পারছি কিনা? আমাদের আইন আছে যে মানি লন্ডারিং হলে পরে এই অপরাধে এই বিচারটা হবে, কিন্তু মানি লন্ডারিং হওয়ার আগ মুহূর্তে কিছু কিছু অপরাধ হওয়ার আগেই যদি আমরা প্রিভেনশন নিতে পারতাম তাহলে আমাদের কিন্তু ঘটনাটা আজ এই পর্যন্ত আসতো। আমি আপনাকে আরেকটা ছোট মানি লন্ডারিং হওয়ার আগে প্রিভেনশনটা কি? মানি লন্ডারিং হওয়ার আগের যে প্রিভেনশন, যেমন ধরেন জনসচেতনতা, একটা বিষয় আমরা কিন্তু জনগণকে বুঝাতে পারছি না, সেটা হচ্ছে মানে বাংলাদেশে কি জনসচেতনতা এই যে জিনিসটা কি তৈরি হবে আদৌ টাকা পাচার করার ক্ষেত্রে? না, দেখুন এটা আমাদেরকে বুঝতে হবে। আমি আইনি জিনিসটা জনসচেতনতা তো আমাদের নাই, এটা আমরা তো জানি না। সেই জায়গায় কোন জায়গায় এই প্রশ্নটা হচ্ছে এই জায়গায় যে আমাদের মানি লন্ডারিং এর সাথে আমার স্বপ্ন পাচার হয়ে যাচ্ছে। আমরা শুধু দেখছি মানি লন্ডারিং হয়ে যাচ্ছে, মানি পাচার হচ্ছে, প্রকৃতপক্ষে মানি পাচার হচ্ছে না। মানি পাচারের সাথে আমার যেই স্বপ্ন, একটা হসপিটাল হওয়ার কথা ছিল, যেখানে আমি সেবা পাওয়ার কথা ছিল, সেই হসপিটালটাও পাচার হয়ে যাচ্ছে। আমি আজকে রাস্তায় বেরোতে পারছি না, রাস্তা ভাঙা খোঁড়া রয়ে গেছে। সেটা কেন? ওই মানি সাথে আমাদের কিন্তু এই স্বপ্নটা পাচার হয়ে যাচ্ছে। স্কুল, আমরা স্কুলে ভালো এডুকেশন দিতে পারছি না। সেই জায়গা থেকে যদি আমরা এডুকেশন দিয়ে আসতে পারতাম যে মানি লন্ডারিং এমন একটা অপরাধ, সেটাকে আমরা আইডেন্টিফাই মানুষের মনে মগজে এটা দিতে পারি নাই, যার কারণে এখন মানি লন্ডারিংয়ে অফিস আদালত যারা যেখানেই এই অপরাধটা সংগঠিত হচ্ছে, এটাকে তো মানুষ অপরাধী মনে করছে না। সমস্যাটা হচ্ছে প্রকৃত ওই জায়গায়, যার ফলশ্রুতিতে বাংলাদেশে দেখা গেছে বিগত বছরগুলোতে আমরা দেখেছি, এখনও দেখছি যে মানি লন্ডারিংয়ের ক্ষেত্রে একটা অশান্ত প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা কিন্তু এটাও বুঝতে পারছি না, একটা দেশ থেকে যখন মানি লন্ডার হয়ে যায়, বেরিয়ে যায়, একজন মানুষের শরীরে যেরকম রক্ত বেরিয়ে গেলে সে আর বাঁচতে পারে না, একইভাবে একটা দেশ থেকে যখন মানি পাচার হয়ে যাবে, অর্থ পাচার হয়ে যাবে, তখন কিন্তু ওই দেশটা আর সঠিকভাবে রান করতে পারবে না। সেই জায়গায় আমরা যদি আইন করতে পারতাম, মানি লন্ডারিংয়ের উদ্যোগ নেয়ার ক্ষেত্রেও যদি কাউকে এই অপরাধের সাথে দেখা যায়, তাহলেও কিন্তু তাকে শাস্তির আওতায় আনা যেত। যদি আমি এভাবে বলি যে অর্থ পাচার আমি যারা করছি তাদের সাথে যারা আইন করবে, যারা আইন আছে, যারা আইন প্রয়োগ করবে, তারাও যদি জড়িত থাকে তাহলে প্রিভেনশনটা নেবে কেমনি? না, সেটা তো অন্য বিষয়। সেটা তো আমাদের যদি সেই জায়গায় যদি আমরা চিন্তা করি, তাহলে ধরে নিতে হবে আমাদের জাতির আগাগোড়াই পচন ধরেছে। সেই জায়গা থেকে যদি আপনি চিন্তা করেন, তাহলে আমাদের একদম শিক্ষা ব্যবস্থা থেকে এখন থেকেই হাত দিতে হবে, যেন আমরা প্রাইমারি স্কুল থেকে আমাদের নতুন করে সাজাতে হবে জেনারেশনকে। সেই জায়গায় কিন্তু আমরা হাত দিচ্ছি না, আমরা জেনারেশন তৈরি করছি একরকম, আর তাদের কাছ থেকে আশা করছি আরেক। অ্যাডভোকেট রওশন আলী, আমি মনে একটু করে দ্বিমত করছি, কারণ আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি অসৎ পথে চলবো না, সদা সত্য কথা বলবো, ভালো বা কাজ করব, এইসব শিক্ষা তো আমরা ছোটবেলায় পাচ্ছি। কিন্তু বিষয়টা কি এটাই যে শিক্ষা ব্যবস্থায় ডেভেলপমেন্ট, নাকি আসলে আমরা যারা চাকরি করি বিভিন্ন জায়গায় আমাদের রাষ্ট্রের যে নিয়ম, রাষ্ট্রের যে কাঠামো, এগুলোকে তৈরি করা দরকার? কোনটা? না, আপনি যদি এখন দেখেন বর্তমান বাংলাদেশ যেই ক্লাস 1 থেকে 5 পর্যন্ত আমরা যে সকল বই পড়ছি, আপনি যদি দয়া করে একবার দেখেন, আপনি কতগুলা জায়গায় পাবেন যে আমরা এই বিষয়গুলাকে মানে অনুৎসাহিত করছি, বা এই ধরনের কথাগুলা কতটা বইতে আছে। আমার জানা মতে, আমি দেখেছি, আমার দেখার সুযোগ হয়েছে, আমি কিন্তু ওই রকম পাইনি। আজ থেকে 40 বছর আগে যেরকম এডুকেশন ছিল, এখন কিন্তু নাই। আপনি সম্প্রতিকালে একটা নিউজ আমি দেখেছি, আপনাদের চোখে আসার কথা ছিল। আমি একবার উদ্যোগ নিতে চেয়েছিলাম যেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে একটা রিট পিটিশন দায়ের করার জন্য। এরকম নিউজ যে দেখা যাচ্ছে ক্লাস 4 বা 5-এর স্টুডেন্ট, সে এখনও সরেয়া ঠিক মতো বলতে পারছে না, দেখেও বলতে পারছে না, আইডেন্টিফাই করতে পারছে না অক্ষরগুলা। তাহলে আমরা কোথায় যাচ্ছি? যেই ছাত্র ক্লাস প্রাইমারি স্কুলের কথা বলছি, প্রাইমারি স্কুলের কথা বলছি, ক্লাস 3 এখন কি প্রাইমারি স্কুলে সেই অবস্থা আছে?
আমি নিউজ দেখেছি RTVতে রিসেন্ট, গত সপ্তাহে আমি নিউজটা দেখেছিলাম। এই হচ্ছে আমাদের অবস্থা, যেই জায়গায় তার অক্ষর জ্ঞানই হচ্ছে না, সেই জায়গায় আমরা কিভাবে তার কাছ থেকে একটা সভ্য সমাজের চিন্তা ভাবনা এই স্কুল কলেজ থেকে পেতে পারি। জি, ধন্যবাদ। আমি একটু আবারও আলাউদ্দিন আরিফ ভাইয়ের কাছে যাই। আলাউদ্দিন আরিফ ভাই, যদিও আপনিও একটু করে আলোকপাত করেছেন, 40,000 কোটি টাকার একটা সম্পদের সন্ধান পেয়েছে বিশ্বের 5টি দেশে সম্ভবত অনুসন্ধান, এই তথ্য পাওয়া গেছে। সেখানে বলা হচ্ছে, যারা যদি সিআইসির মহাপরিচালক আহসান হাবীব বলেছেন যে শেখ হাসিনার আমলে কেন্দ্রীয় ব্যাংকের ডেটাবেস নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় নিজেদের লোক বসিয়ে বহু তথ্য গায়েব করে দেওয়া হয়েছে। উনি যেটা বলছিলেন, যে আমি তাকে এই প্রশ্নটা করেছিলাম, যদি সর্ষের মধ্যে ভূত থাকে তাহলে এই অর্থ পাচার বন্ধ করবেন কিভাবে, বা করার উপায়টা কি? এখন দেখেন, বিগত সরকার আমলে যেটা হয়েছে এটা বাংলাদেশের জন্য একটা দুঃখজনক অধ্যায়। আপনি বাংলাদেশ ব্যাংক বলেন, নির্বাচন কমিশন বলেন, পুলিশ বলেন, সাংবিধানিক এবং মৌলিক যেসব প্রতিষ্ঠান ছিল সেগুলিকে দলীয়করণ এবং দুর্নীতিকে এতভাবে উৎসাহিত করা হয়েছে যে প্রতিষ্ঠানগুলির কাঠামো ভেঙে গেছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, এর সঙ্গে বলা হচ্ছে যে সরকারের উচ্চপদস্থ কেউ কেউ জড়িত ছিল। এটা শুধু হ্যাকারদের, সিম্পল হ্যাকারদের, আন্তর্জাতিক বা লোকাল কোনো হ্যাকারের কাজ নয়, যার ফলে সেই তদন্ত প্রতিবেদন কখনো আলোর মুখ দেখেনি। তো এই যে আপনি যেটা বললেন যে শস্যের মধ্যে ভূত, আসলে যারা এখন তো এরকমও শোনা যায় দুর্নীতি দমন কমিশনের যেসব আইও তদন্ত করেন তাদেরও কারো কারো বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ সরাসরি পত্রপত্রিকা লিড, সেকেন্ড লিড নিউজে হচ্ছে। তো ওই ব্যক্তি পর্যায়ে যদি দুর্নীতি কমানো না যায়, তার মধ্যে ধর্মীয় মূল্যবোধ বা দুর্নীতির বিরোধী যে মনোভাব সেটা যদি তৈরি না হয়, তাহলে আসলে এর থেকে পরিত্রাণের উপায় নেই। একটা সরকার বা একটা সরকারের মুষ্টিমেয় কিছু অংশ সে যদি একটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেয়, সে যদি একটা প্রতিষ্ঠানকে লুটপাটের আখড়া হিসেবে পরিণত করে, আপনি দেখেন আওয়ামী সরকারের আমলে কিছু সত্যক্ত শব্দ থাকবে, আছে, অধিকাংশ জায়গাতেই ছিল অসৎ লোকের প্রাধান্য। কেউ যদি একটু ভালো কাজ করতে চাইতো, সিন্ডিকেট করে ওই লোকটাকে সে বিএনপিপন্থী, সে জামাতপন্থী ট্যাগ দিয়ে, কথাটা একটু আগে আমি আমার ওই সহযোগী আলোচককে বলতেছিলাম যে বিএনপি জামাত ট্যাগ দিয়ে কিন্তু তাকে সাইড করে ওই দুর্নীতিবাজটাকে পদায়ন, ভালো পদোন্নতি দিয়ে তাকে সামনে নিয়ে আসা হতো। এইসব কারণে এই প্রতিষ্ঠানগুলি আসলে জনসেবা বা দেশপ্রেমের যে উদ্বুদ্ধ হয়ে কাজ করার কথা সেটা করতে পারেনি। ভালো মানুষগুলিকে আপনি সাইড করে দিয়ে খারাপ মানুষগুলো উৎসাহিত করছে। আর এই ক্ষেত্রে সরকারে যারা ছিলেন তারা তাদের কাছ থেকে বেনিফিট, আবার এমনও হচ্ছে যে কোনো কোনো জায়গায় পদায়নের ক্ষেত্রে আমরা তো ঘুষ দুর্নীতির কথা শুনি, যে ভালো একটা পদে, যে একটা পুলিশে যদি একটা এসপি ভালো জেলা পেতে চায় তাকে নাকি 3 কোটি টাকা 4 কোটি টাকা ঘুষ দিতে হতো, একটা ডিসি ভালো জেলায় যাওয়ার জন্য তাকেও নাকি ঘুষ দিতে হতো। এরকম অভিযোগ তো আমরা আগে শুনেছি, এখনও শুনি। বা পিডব্লিউ বলেন, রাজুক বলেন, সিটি কর্পোরেশন বলেন, যে সমস্ত জায়গায় লোভনীয় পদ যেখানে ঘুষ বাণিজ্য আছে সেসব জায়গাগুলিতে এখনও নাকি এখন না, মানে ওই সময়ে পদায়নের জন্য, বদলির জন্য অনেক টাকা, বিশাল অঙ্কের টাকা ঘুষ দিতে হতো। তো ওইসব ব্যক্তিরা ঘুষ দিয়ে ওইসব পদে বসে দুর্নীতি করতো। আর দুর্নীতি, সে নিজে দুর্নীতি করার জন্য সরকারে যিনি প্রভাবশালী থাকতেন, যিনি মন্ত্রী থাকতেন, যিনি এমপি থাকতেন, যিনি জনপ্রতিনিধি থাকতেন, তাকে হাত করে নানান ধরনের অপকর্মের ইতিহাস আমরা পেয়েছি। এগুলি ধীরে ধীরে আসতেছে, ধীরে ধীরে প্রকাশ হচ্ছে, আরও হবে। আর আপনি যেটা বলছেন ডেটাবেস মুছে দেওয়া, এটা আমাদের এখানে অনেক হয়েছে। আপনি যেমন বিদ্যুতের হিসাবে যদি আপনি বলেন, আমরা দেখি যে বাস্তবে হাজার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন সরকারের নথিতে, বাস্তবতা হলে গ্রামের মানুষ বিদ্যুৎ পাচ্ছে না। ডেলি 7 ঘন্টা 8 ঘন্টা তাকে লোডশেডিং, ওই যে শ্যালো মেশিনের কাছে তাকে বসে থাকতে হয়, কখন বিদ্যুৎ আসবে, আসে পানির কলটা ছাড়বে, তার জমিতে পানি দেবে, আবার একটু পরে চলে যায়। আবার দেখা যাচ্ছে সে যদি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাইতো ওই ফিগারটা ঠিক থাকতো, কিন্তু সে তো নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছে না। শহরের অনেক এলাকা নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ পায় না। এমনিভাবে আমাদের সমুদয় সেক্টরে, মানে সকল সেক্টরে কিছু ডিজিটাল কারচুপি, কিছু তথ্যগত বিভ্রান্তি তৈরি করা হয়েছিল। আমাদেরকে অনেক উন্নয়নের গল্প শোনানো হয়েছিল, বাস্তবতার সঙ্গে তার কোনো মিল নাই। এগুলি তো বিগত সরকার করেছিল, যার ফলেই তো তারা তাদের এই অনিবার্য পতন হয়েছে এবং তারা স্বৈরাচারী তকমা পেয়েছে। হ্যাঁ,
তো আসলে যদি তারা গণতান্ত্রিক সরকার হইতে মানুষের কাছে সংসদের কাছে জবাবদিহি করা লাগতো তাহলে কিন্তু তার এত স্বৈরাচার হইতে পারতো না। এটা হলো মূল কথা, হলো গণতন্ত্রের চর্চা। আমি আপনার যে কথায় একটা জিনিস আমি হয়তো মুদ্রা কথা আমি তো নিতে পারি, এটা দুর্নীতি এবং ঘুষ বাণিজ্য, এগুলো যদি বন্ধ করা যায় তাহলে আমার মনে পাচারটাও কিছুটা রোধ করা সম্ভব হবে। দুর্নীতির মাধ্যমে তো অর্থটা আসে, যে দেখানোর সুযোগ থাকে না। সেই কারণে দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গে দর্শক আবারও আমন্ত্রণ। চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে আলোচনা হচ্ছিল অর্থ পাচার ও প্রতিরোধ নীতি। আলোচনায় রয়েছেন আলাউদ্দিন আরিফ, সভাপতি রিপোর্টার্স এগেইনস্ট করাপশন, যুগ্ম সম্পাদক দৈনিক কালবেলা, আছেন অ্যাডভোকেট রওশন আলী, ফৌজদারি এবং মানি লন্ডারিং বিষয়ক আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। বিরতির পর আবারও অ্যাডভোকেট রওশন আলীর কাছে একটু যেতে চাই। অ্যাডভোকেট রওশন আলী, আপনি বলছিলেন যে আসলে আমাদের রাষ্ট্রীয় যে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে একেবারে যে বলি যে মন্ত্রণালয়, সচিবালয় পর্যন্ত একটা আমূল পরিবর্তনের কথা বলছেন। আমি আলাউদ্দিন আরিফের কথা থেকে একটু সারমর্ম আপনাদের সামনে তুলে দিতে, সেটা হচ্ছে দুর্নীতি এবং ঘুষ বাণিজ্য। এটা আমাদের জন্য একেবারে ক্যান্সারের মতো একটা বিষয় হয়ে গেছে বাংলাদেশের অর্থনীতির জন্য। এই দুর্নীতি, ঘুষ, এই দুটো বন্ধ করা গেলে পাচারটা, অর্থাৎ অবৈধ আয় বন্ধ করা গেলে পাচারটা কিছু রোধ করা সম্ভব হবে কিনা, বা কিংবা যদি নতুন কোনো আইন করার দরকার আছে। দেখুন, আইন করে কতটুকু হবে আমি ঠিক জানি না, কারণ আমাদের বাংলাদেশে যে সকল আইন আছে, যদি আইন করেই এই মানি লন্ডারিং বন্ধ করা যেত তাহলে আইনেই কিন্তু কাজ হয়ে যেত। দেখুন, আমাদের আইনে মানি লন্ডারিং এমন একটা অপরাধ, সেখানে এই অপরাধ সংগঠিত হতে গেলে মানি লন্ডারিং আইনে আমরা দেখেছি যেই টাকাটা মানি লন্ডারিং আমরা হিসেবে দেখতে পাই, সেটা কিন্তু আমরা বড় আকারে বলছি দুর্নীতি, ঘুষ। কিন্তু আইন বলছে সেখানে সম্পৃক্ত অপরাধ, যেটাকে ইংরেজিতে বলা হয় প্রিডিকেট অফেন্স। এই প্রিডিকেট অফেন্সের সাথে সংগঠিত 28টা অফেন্সের কথা বলা আছে আমাদের মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-তে। এই অপরাধগুলোর মধ্য দিয়ে কেউ যদি কোনো টাকা অর্জন করে থাকে, সেটাকে বলবো আমরা অপরাধ লব্ধ আইন। এখন অপরাধ লব্ধ অর্থ, এই অপরাধ লব্ধ অর্থটা তাকে কোথাও কিন্তু প্রথমে প্লেসমেন্ট করতে হবে, তারপরে সেটা লেয়ারিং হবে, তারপরে সেটা ইন্টিগ্রেট হবে। এখন এই 3টা স্তর পার হয়ে যাওয়ার পর কিন্তু আমরা বলছি সেটা মানি লন্ডারিং। এখন সেই জায়গায় দেখা যায় যখন কেউ ঘুষ বা দুর্নীতির মধ্য দিয়ে টাকাটা সে কোথাও প্লেসমেন্ট করে, অর্থাৎ কোনো ব্যাংকে রাখতে পারে, সেইখান থেকে দেখা যায় পরবর্তীতে এই টাকাটাকে সে লেয়ারিং করার মধ্য দিয়ে, লেয়ারিং মানে বোঝানো যায় যে সেই টাকাটা সে শেয়ার মার্কেটে বা অন্য কোথাও ইনভেস্ট করলো, বা ইনভয়েসিং বা আন্ডার ইনভয়েসিং বা ওভার ইনভয়েসিংয়ের সাথে জড়িত হয়ে সেটাকে লেয়ারিংয়ের মধ্য দিয়ে পরবর্তীতে সেই টাকাটা ইনভেস্ট করে সে হয়তো ফ্ল্যাট কিনছে বা অন্য কোনো সম্পত্তি অর্জন করছে। দেখা যায় তার মধ্য দিয়ে সে টাকাটাকে ক্লিন করতে চায়, অর্থাৎ ডার্টি মানিকে সে ক্লিন করতে চায়। আর আমরা দেখেছি যখন ডার্টি মানি ক্লিন হয়ে যাবে তখন আপনার সোসাইটি কিন্তু আলটিমেটলি ডার্টি হয়ে যাবে। এখন আমাদের দেশে যে প্রচলিত আইন আছে প্রত্যেকটা ক্ষেত্রেই আপনি দেখেন আইনের কিন্তু কমতি নাই। বাংলাদেশে বর্তমানে রানিং প্রায় 1400 আইন আছে। সেই 1400 আইনকে যারা এনফোর্স করবে, যারা সেটাকে এনফোর্সমেন্টে যাবে, সেই জায়গায় যদি আমরা হাত না দেই তাহলে আইনের পর আইন হতে থাকবে, আর মানি লন্ডারিংয়ের জায়গায় সেটা আরও বাড়তে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশ থেকে যে টাকাগুলা পাচার হয়ে গেল বা যাচ্ছে, সেগুলাকে আমরা আনার জন্য ইনস্ট্যান্ট আমাদের কি করা উচিত? সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে আমাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এগ্রিমেন্ট করার সুযোগ রয়েছে বিভিন্ন দেশের সাথে। কিছু কিছু দেশে একটা সুযোগ রয়েছে, আর কিছু কিছু দেশে সুযোগটা নাই। সেটা হচ্ছে কি, আমাদের দেশে যার বিরুদ্ধে আমাদের এই অভিযোগ থাকবে তার বিরুদ্ধে আগে একটা মামলা করতে হবে। মামলা করে সংশ্লিষ্ট কোর্ট থেকে রায় নিয়ে তারপরে সেটাকে আমরা বাস্তবায়নে যাব। কিন্তু কোনো কোনো জায়গায় এই সুযোগ রয়েছে, রায় হওয়ার আগেও যদি আমরা সেই দেশকে তথ্য প্রদান করতে পারি যে আপনার দেশে এই টাকাগুলো আমার দেশ থেকে পাচার হয়ে আসছে, সেই ক্ষেত্রে সেই দেশ যদি রাজনৈতিকভাবে বা অন্য কোনোভাবে আমাদেরকে সহযোগিতা করার মন মানসিকতা থাকে,
তাহলে কিন্তু তারা চাইলে সেই টাকাটাকে ইনস্ট্যান্ট ফ্রিজ করতে পারে। যদি সেটা করা যায় তাহলেও কিন্তু এই সরকারের জন্য বা আগামী যে সরকার আসবে তাদের জন্য এটা বিশাল সফলতা হবে। যদি আমরা আমাদের দেশ থেকে যে টাকাগুলা বেরিয়ে গেছে সেগুলাকে যদি আমরা ফ্রিজ করতে পারি তাহলেও কিন্তু আমাদের একটা বিশাল অর্জন হবে। ফেরত আসা না হয় সময় সাপেক্ষ ব্যাপার হবে। যদি আমরা ফ্রিজ করতে পারি তাহলেও কিন্তু আমাদের জন্য বিশাল একটা অ্যাচিভমেন্ট হবে। সেখানে ইউনাইটেড নেশনের আমরা সহযোগিতা নিতে পারি। সেখানে কনভেনশন রয়েছে, যে সকল দেশের সাথে আমরা কনভেনশনে চুক্তিবদ্ধ হয়েছি, যাদের সাথে আমাদের চুক্তি নাই তাদের সাথে কিভাবে চুক্তি করা যায় বা তাদের সাথে কোনো মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংয়ে যাওয়া যায় কিনা সেই বিষয়ে যদি সরকার উদ্যোগী হন তাহলেই দেখা যাবে আমরা কিন্তু একটা বিশাল সফলতা হব। কারণ যারা মানি লন্ডারিংয়ের সাথে জড়িত রয়েছে, যারা দেশ থেকে টাকা পাচার করে দিচ্ছেন, তাদের কাছে এই মেসেজ দিতে হবে যে বাংলাদেশ থেকে টাকা বের করে নিয়ে গেলেও সেটাকে সে এনজয় করতে পারবে না। কিন্তু যদি আলাউদ্দিন আরিফ ভাই যে কথাটা বলছে, আমার তথ্য সেটা বলছে, যেখানে বারবুডা, অস্ট্রিয়া, অ্যান্টিগা অ্যান্ড ডোমিনিকা, গ্রেনেডা এইসব জায়গায় যখন অর্থ পাচার হয়, বিশেষ করে ক্যারিবিয়ান দ্বীপগুলোতে, এখানের সাথে আসলে এই দেশগুলোর সাথে কি ধরনের চুক্তি করা দরকার? এই চুক্তি করলে টাকাও কি আদৌ ফেরত আসবে কিনা? দেখুন, এই দেশগুলা কখন আসলো? আমরা কিন্তু আজ থেকে 5 বছর 10 বছর আগে এগুলা দেখি নাই। এগুলা আমরা দেখছি কিন্তু রিসেন্ট আমাদের সামনে এগুলো আসছে। এটা হবে বা হতে থাকবে, কারণ অপরাধীরা তাদের রাস্তা সে বের করতেই থাকবে। যেমন ধরেন আমাদের দেশে আগে শুধুমাত্র আমরা হুন্ডির মধ্য দিয়ে মানি লন্ডারিং এর ইস্যুটা আসতো। এখন দেখা যাচ্ছে বর্তমানে যে ডিজিটাল যুগ আসছে, শুধুমাত্র দেখা যায় যে অনলাইনে জুয়া খেলার মধ্য দিয়ে যেই টাকাটা পাচার হয়ে যাচ্ছে, এই সিস্টেমটা তো আগেও ছিল না। তার মানে কি দেশ চেঞ্জ হচ্ছে দেখে কি আমরা আমাদের উদ্যোগ থামিয়ে দিব? আমাদের কিন্তু সেটার পিছনে লেগে থাকতে হবে। এবং এটাই হচ্ছে একটা রাষ্ট্রের কাজ, যে যদি অপরাধীরা নতুনভাবে কোনো অপরাধ সংগঠনের ভিতরে জড়িয়ে যায়, সেই জায়গায় রাষ্ট্র সেই জায়গায় প্রিভেনশনের ব্যবস্থা নেবে। আমি আপনাকে একটা প্রশ্ন করি, টাকা উদ্ধারের জন্য, টাকা পাচার হওয়া টাকা ফেরত আনবার জন্য টাস্ক ফোর্স হয়েছে, কিন্তু টাকা পাচার করতে না পারার জন্য কোনো কমিটি টাস্ক ফোর্স আপনি দেখেছেন কিনা? না, আমার চোখে পড়ে নাই, যার কারণে আমি বলছিলাম যে ইন্টারন্যাশনাল কিছু প্রাইমারি প্রিভেনশনের কথা, প্রাইমারি প্রিভেনশনের ব্যাপারটা। যেমন ধরেন যে আমাদের এই মানি লন্ডারিং প্রতিরোধ আইনে রয়েছে রিপোর্টিং এজেন্সি, কিছু কিছু এজেন্সি রিপোর্টিং করবে। সেই জায়গায় সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে ব্যাংকের। কোনো ব্যাংকে দেখা গেছে এমন ব্যক্তির অ্যাকাউন্টে 50 লক্ষ, 1 কোটি, 2 কোটি, 5 কোটি টাকা রয়ে গেছে, কিন্তু কখনো ওই ব্যাংকগুলা ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে রিপোর্ট করে নাই যে আমার কাছে সাসপিশিয়াস অ্যাকাউন্ট রয়েছে। এই ধরনের কিভাবে করবে? আসলে মতো মানুষকে যদি 8টা ব্যাংকের দায়িত্ব দেওয়া হয়, উনি বলেছিলেন সাদা কাগজে কোটি কোটি টাকা দিয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশ ব্যাংকে যারা চাকরি করে তাদেরও তো পরিবার পরিজন আছে, তারা চাকরি বাঁচানোর জন্য তো সেই গোপন রাখতে হচ্ছে। সেই জায়গায় আমাদেরকে কাজ করতে হবে। দেখেন, বর্তমান সরকার 11টা প্রায়োরিটি বেসিসে কেস লিস্ট করেছেন এবং কিছু কিছু টাকা ফ্রিজ করেছেন। শুধু কি মানি লন্ডারিং হয়ে বাংলাদেশ থেকে টাকা বেরিয়ে গেছে সেগুলাই ধরবে? মানি লন্ডারিং সংজ্ঞা বলছে বাংলাদেশ থেকে টাকা বেরিয়ে যাওয়াই মানি লন্ডারিং না, বাংলাদেশে সেই টাকা সে দুর্নীতি, ঘুষ থেকে শুরু করে প্রেডিকেট অফেন্স যেটা বললাম 28টা অপরাধ রয়েছে, মানব পাচারও সেখানে ইনক্লুডিং রয়েছে, এমনকি যৌতুকের টাকাকেও মানি লন্ডারিং এর আইনের আওতায় আনা হয়েছে। এইভাবে যদি কেউ টাকা সংগ্রহ করে থাকে এবং সেগুলো যদি ব্যাংকে রাখে, সেই জায়গায় যদি আমরা রিপোর্টিং এজেন্সি যারা রয়েছে তারা যদি প্রপারলি কাজ করে, দেশে যে সকল টাকা মানি লন্ডার হিসেবে রয়েছে সেইগুলাকেও যদি উদ্ধার করা যায় বা সেইগুলার বিরুদ্ধেও যদি ব্যবস্থা নেওয়া যায়, তাহলে কাজ কিন্তু কম হবে না। সেই জায়গায়ও আমরা দেখছি আমাদের কিন্তু চোখে পড়ার মতো আমরা কাজ দেখিনি। ধন্যবাদ রওশন আলী। একটু যেতে আবার আলাউদ্দিন আরিফ ভাইয়ের কাছে। আলাউদ্দিন আরিফ ভাই, 11 মার্চ আপনারা চোখে পড়বার কথা, দেশ থেকে পাচার হওয়া কয়েকশো কোটি ডলার এই বছরের মধ্যে ফিরিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন। 11 মার্চ তিনি এটা সচিবালয় মন্ত্রী পরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা তিনি জানান। 11 মার্চ, এখন চলছে অগাস্ট, কি দেখছেন? আচ্ছা, উনি তো বলেছেন যে ফিরিয়ে আনা সম্ভব দ্রুতই, কিন্তু তারপরে তো 6 মাস হয়ে গেল, আমরা তো 1টি টাকাও ফেরত আনতে দেখিনি। দেখুন, সরকার কিন্তু কালো টাকাকে সাদা করার জন্য বিভিন্ন বাজেটের সুযোগ দিয়েছে, কিন্তু এতে কোনো সাড়া আসে না। এর আগে দেখবেন 111 সরকারের সময় ট্রুথ কমিশন করে
বলছে যে তুমি যদি তোমার অপরাধ ক্ষমা করো, সরকারকে নির্দিষ্ট একটা ট্যাক্স দাও, তাহলে তোমার সব অপরাধ মাপ। পরবর্তীতে দেখা গেল ট্রুথ কমিশনে যারা গিয়েছে তাদের বিরুদ্ধে পত্র পত্রিকা থেকে শুরু করে গণমাধ্যম এবং দুর্নীতি দমন কমিশন সবাই কিন্তু দুটো হামলায় পড়ছে। এখন যদি আপনি সেই ধরনের উদ্যোগ নেন, সে অভিজ্ঞতা থেকে কিন্তু কেউ আর ট্রুথ কমিশনের মতো কোনো কমিশনে যাবে না। তার কারণ কি, অতীত অভিজ্ঞতা ভালো না। তো এখন ধরেন সরকারিভাবে বেসরকারিভাবে কালো টাকা সাদা করার সুযোগ, তারপরে আপনার ওই যে আন্ডারগ্রাউন্ড ইকোনমি, তারপর বিভিন্নভাবে ইনফরমাল ইকোনমি, বিভিন্নভাবে কিন্তু এসব টাকাগুলিকে সাদা করার বা বিনিয়োগ করার, ওই ফ্ল্যাটে বিনিয়োগ করলে, জমিতে বিনিয়োগ করলে, হাউজিংয়ে বিনিয়োগ করলে বিভিন্নভাবে কিন্তু সুযোগ দেওয়া হয়েছিল। সুযোগ যে দেওয়া হয়নি তা না, তারপরে এক্ষেত্রে কিন্তু সফলতা খুব একটা আসে না। তো এক্ষেত্রে সরকারকে আশ্বস্ত করতে হবে যে তুমি যদি অবৈধ আয় করেও থাকো, সেটা তুমি দেশে রাখো, দেশে বিনিয়োগ করো। এখন ধরেন একটা সংস্থা বলল যে না, কারো কাছে যদি কালো টাকা থাকে, সেটা সে বিনিয়োগ করলে বা সেটা সে ট্যাক্স দিয়ে যদি হোয়াইট করে, তাহলে তাকে আর ধরা হবে না। কিছুক্ষণ পরে যদি দুর্নীতি দমন কমিশন যায় ধরে, আবার যে এনবিআর ধরে, আবার যে আরেকটা সংস্থা ধরে, সিআইডি ধরে, তাহলে কিন্তু সে কালো টাকা সাদা করবে না। আপনি দেখেন এই যে 5 আগস্টের আগে ব্যাংকে কিন্তু তারল্যের ব্যাপক সংকট ছিল। হ্যাঁ, টাকা মানুষ কিন্তু, আপনি ভাই যেটা বললেন যে ব্যাংকগুলিকে কঠোর হতে হবে, ব্যাংক কঠোর হলে লাভ নেই। মানুষ মাটির নিচে টাকা রাখবে, মানুষ দেয়াল ভেঙে দেয়ালের ভিতরে টাকা রাখবে। এখন মানুষ নগদ টাকা ঘরে রাখে না, মানুষ ইউরো রাখে, ডলার রাখে, দিরহাম, রিঙ্গিত, এগুলি তো বেশি হয়, সাইজে কম। 1000 ইউরো যদি রাখে, তাহলে হয়তো একটা মানি ব্যাগের চিপার মধ্যে রাখা সম্ভব। 10,000 ইউরো একটা মানি ব্যাগে রাখা সম্ভব, 50,000 ইউরো, 1 লাখ ইউরো একটা মানি ব্যাগে রাখা সম্ভব। মানুষ কিন্তু এই কনভার্টেও কিন্তু টাকা রাখতেছে, লুকায় রাখতেছে। এখন ব্যাংকের ভল্টটাও মানুষ নিরাপদ মনে করে না। মানুষ মনে করে যে আমার এটা ওই যে প্রাচীন আমলে ফিরে গেছে, মাটির নিচে থাকলে মনে হয় সিন্ধুক বা মাটির নিচে বা কোনো একটা গোপন আস্তানায়। এরকম ওই 5 আগস্টের আগে ব্যাংকে টাকার সংকট ছিল। কোনো একটা ব্যাংকে হয়তো এই 1 কোটি টাকার চেক দিলে সেটা ডিজনার হতো। এমনকি আমি আমার নিজের বেতনের 10,000 টাকার চেক দিয়েও 3 বার ডিজনার হয়েছে। হ্যাঁ, ব্যাংকে কোনো টাকা নাই, এরকম ঘটনা ঘটছে। কিন্তু 5 আগস্টের পরে ধরেন সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের দিকে আবার ব্যাংকে প্রচুর টাকা ঢোকা শুরু হয়ে গেছে। ডাচ বাংলা ব্যাংকের একটা বুথে গেছিলাম আমার ওয়াইফের কিছু টাকা জমা দেওয়ার জন্য। তো কোনো বুথে টাকা জমা দিতে পারতেছে না, সব ফিল আপ। তখন ওরা আমার বললো যে স্যার, প্রতিদিন হিউজ টাকা, নগদ টাকা এই বুথগুলিতে ঢুকতেছে। তার মানে কি, মানুষের কিছু রাস্তা ফিরে আসছে, টাকা আবার ব্যাংকে ফিরে আসা শুরু করছে। এখনও কিন্তু বহুজনের কাছে নগদ টাকার খনি রয়ে গেছে, সেগুলি হয়তো সরকার এখনও সন্ধান পায়নি, উদ্ধার করতে পারেনি বা পর্যায়ক্রমে আসবে। আবার এমনও আছে যারা এই যে আওয়ামী লীগ বা বিভিন্ন আমলা, পুলিশ বা বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ যারা দেশের বাইরে চলে গেছে, তারা যাওয়ার সময় বিপুল পরিমাণ টাকা কিন্তু, নগদ টাকা কিন্তু নিয়ে গেছে, আবার অনেক ডলার নিয়ে গেছে। তো এইসবগুলি আসলে এই যে টাকা পাচার যে কত ফরম্যাটে বাংলাদেশ থেকেও তার কোনো ইয়ত্তা নাই। তো এগুলি আসলে ফেরত আনা বা নিয়ন্ত্রণের জন্য সবচেয়ে আমি যেটা মনে করি সেটা হলো মানুষের মধ্যে দেশপ্রেম এবং ধর্মীয় মূল্যবোধ, এর কোনো বিকল্প নাই। একটা মানুষ যদি ধর্মীয়ভাবে সে বিশ্বাস করে আমাকে মরতে হবে, পরকালে আমাকে জবাবদিহি করতে হবে, এই বিশ্বাস যদি তার অন্তরে জন্মায়, তাহলে কিন্তু সে কিছু না হলেও অনুতপ্ত হবে, অন্তত দুর্নীতি করতে নিরুৎসাহ তৈরি হবে। দেশপ্রেম তৈরি হলে যে আমার টাকাটা কেন আমি বারমুডায় নেব, কেন আমি এটা কানাডা নেব, কেন আমি এটা অস্ট্রেলিয়া নেব, হ্যাঁ, সেখানে যে আমি ভোগ করতে পারবো কিনা। কিন্তু এই জিনিসটা মানুষের মধ্যে, এই দেশপ্রেমটা আসলে তৈরি করবে কারা? এই দেশ, এই ভাই যেটা প্রথমে বললেন যে শিক্ষা ব্যবস্থা, আমাদেরকে আবার ফিরে যেতে হবে সেই ফরকারিয়া মাদ্রাসা সিস্টেমে। মক্তবে আমাদেরকে শিক্ষা দেওয়া হতো সেই সিস্টেমে। এখন কিন্তু আপনি দেখবেন গ্রাম অঞ্চলে কিন্তু শিক্ষাও দিলেন। হ্যাঁ, বাংলাদেশের রাজনীতিক যে প্রেক্ষাপট, বিভিন্ন দল ক্ষমতায় আসলে একে শোষণ করা, নির্যাতন করা, নিপীড়ন করা, হামলা মামলা, খুন গুম, এসব এক অপরকে, এটা তো বিগত 54 বছর ধরে আমরা দেখে আসছি। তাহলে এই আমি ছোটবেলায় সব শিখে আসলাম, কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটকে আমাকে সেটা সাপোর্ট দেয়। এক্ষেত্রে আমি তাবলিগ জামাতের একটা কথা আমি বলবো যে ব্যক্তি সংশোধন হলে কিন্তু সমাজ সংশোধন হবে, দেশ সংশোধন হবে। একজন ব্যক্তি যদি ভালো হয়, তার পরিবার ভালো হবে, একজন একজন করে ব্যক্তি ভালো হওয়ার মাধ্যমে কিন্তু একটা সমাজ ভালো হবে, এটা সমাজ ভালো হওয়ার মাধ্যমে একটা দেশ ভালো হবে। তা আসলে ওই যে নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম, ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নাই।
আর এই আইন করে আপনি জানেন যে মার্ডার করলে আপনার ফাঁসি হবে, তারপর মানুষ মার্ডার করতেছে না। আপনি জানেন যে আপনি ঘুষ খেলে আপনাকে যদি হাতে নাতে ধরা পড়ে আপনাকে জেল খাটতে হবে, তারপর তো মানুষ ঘুষ খাচ্ছে। আইন করে আসলে এগুলো সমাধান কোনোদিন হয় না। আর যারা টাকা কালো টাকা অর্জন করে ফেলছে তাদেরকে অন্তত সরকারের পক্ষ থেকে আস্থাটা দেওয়া উচিত যে তুমি টাকাটা দেশে রাখো, তোমার আমি ক্ষতি করব না। এখন ধরেন বিভিন্ন সংস্থা, বাংলাদেশ ব্যাংকের BFI এবং দুর্নীতি দমন কমিশন কারোর বিরুদ্ধে একটা অভিযোগ পড়া মাত্র তার ব্যাংক হিসাব ফ্রিজ করে দেয়। আমি এমনও পরিবার চিনি যার সংসারে বাজার করার টাকা পর্যন্ত নাই, সবগুলি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ। সে তার স্টাফ স্যালারি দিতে পারতেছে না, তার ওই বিভিন্ন বিল, ইউটিলিটি বিল পর্যন্ত পরিশোধ করতে পারতেছে না। একটা লোককে ধরেই কিন্তু তার অপরাধ প্রমাণিত হওয়ার আগেই তার অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয়া, তার চতুর্মুখী সব কিছু ধ্বংস করে দেওয়া, হ্যাঁ, এটা কিন্তু এটাও যেমন উচিত না। আবার ওই টাকাটা তো সে তুলেও ফেলতে পারে না, টাকা তুলে ফেলতে পারে বা পাচার করে যেতে পারে। তাকে একটা লিমিট করে দেন যে তোমার এই পর্যন্ত তুলতে পারবে। এখন ধরেন বিকাশ তো এমনটা করে যে আগে যেমন এই বিকাশে যখন ঘুষ লেনদেন আমরা নিজেরা অনেক রিপোর্ট করছি বিভিন্ন সংস্থার বিরুদ্ধে যে বিকাশে ঘুষ লেনদেন করে, তখন তো বিকাশ কিছুটা একটা লিমিট তৈরি করে দিয়েছিল, পরে আবার অবশ্য এসব লিমিট উঠে গেছে। তো এভাবে কিছু পদক্ষেপ সরকার আইনি পদক্ষেপ। আপনার নীতি নৈতিকতার কথা বলছিলেন, আমি আবার একটু রওশন আলীর কাছে একটু যেতে চাই। রওশন আলী, অর্থ ফেরত আনার 5টা ধাপের কথা এখানে আমি BFIU সূত্রে জানতে পেরেছি আর কি। আপনি যদি আইনিভাবে কি আমাকে যদি সমাধান দিতে। পাচার কিন্তু অর্থ ফেরত আনা হয় 5টি ধাপে। প্রথম ধাপ অভিযুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে শনাক্ত করা, দ্বিতীয় ধাপে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা, তৃতীয় ধাপ সংশ্লিষ্ট তদন্ত সংস্থার মাধ্যমে অভিযোগ তদন্ত ও প্রয়োজনীয় তথ্যপত্র সংগ্রহ করা, চতুর্থ ধাপে আদালতে বিচারিক প্রক্রিয়া শুরু এবং শেষ ধাপে অর্থ আদায়। আমার প্রশ্ন হলো, অর্থ যে পাচারকৃত অর্থ টাকা ফেরত আনতে আসলে বাংলাদেশে কোন ধাপে আছে? দেখুন, এখন যেই ধাপে আমরা আছি আমি মনে করি আমরা প্রাইমারি স্টেজেও যেতে পারি না। আপনি বলবেন কিভাবে? যদি আমাদের উদ্যোগটা এভাবে হতো, সরকারের প্রথমেই উচিত ছিল যে আমাদের মানি লন্ডারিং প্রতিরোধ আইন যেটা রয়েছে সেটাকে দ্রুত সংশোধন করে নেওয়া, এবং এটার জন্য স্পেশাল ট্রাইব্যুনাল করা উচিত ছিল। যে ট্রাইব্যুনালগুলোয় মামলাগুলো আসবে সেগুলো অতি দ্রুততার সাথে নিষ্পত্তির দিকে যেতে হবে। এখন দেখা গেছে আমাদের কাছে যে তথ্য আমরা পাই বিভিন্ন মাধ্যমে, সেখানে দেখা যায় যে মামলা শুধুমাত্র ইনিশিয়েট হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে দেখেছি আমরা শুধুমাত্র ফ্রিজিং স্টেজে আছি। ফ্রিজিং স্টেজ মানে তা না, তদন্ত সবেমাত্র শুরু হচ্ছে, অথবা কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে ফ্রিজ করা মানে কিন্তু মামলা হওয়া না, কোনো কোনো ক্ষেত্রে ফ্রিজ হওয়া মানেই কিন্তু মামলা হওয়া না, ফ্রিজ হওয়ার আরও পরে যেয়ে রেগুলার মামলা হতে পারে। ফ্রিজ হওয়া কখন হয়? যে যদি দুদক মনে করে বা NBR মনে করে বা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা আমাদের যে CID রয়েছে তাদের কাছে কোনো তথ্য এসেছে, তারা বিশেষ আদালতে যেয়ে একটা পারমিশন পিটিশন করতে পারে। সেই পিটিশনের মধ্যে অনুমতি চেয়ে যে কোনো কারো ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারে। তার মানে এই না যে ফ্রিজের সাথে সাথে মামলা ইনিশিয়েট হয়ে গেল। মামলা ইনিশিয়েট হতে গেলে তাকে কিন্তু এটা নিয়ে তদন্ত করতে হবে, সম্পৃক্ত অপরাধ খুঁজতে হবে, কিভাবে টাকাটা সে অর্জন করেছে সে জায়গায় যেতে হবে, প্রমাণ তথ্য উপাত্ত সংগ্রহ করতে হবে। এখন সেই যারা এই তদন্তের সাথে রয়েছে তাদেরকে যদি আমরা যথেষ্ট জনবল, লোকবল, আইনি কাঠামোর মধ্য দিয়ে যথাযথভাবে তাদেরকে যদি সাপোর্ট দেওয়া না যায়, তাহলে দেখা যাবে যে আমরা মামলায় ইনিশিয়েট তদন্ত করতেই আমাদের 2 থেকে 4 বছর সময় লেগে যেতে পারে। তারপরে হচ্ছে সেই মামলা হওয়ার পর সেই মামলা প্রমাণ হওয়া, সাক্ষী সাবুত জোগাড় করা, জেরা জবানবন্দি নিয়ে রায় পর্যন্ত যেতে দেখা যাবে আমাদের 5 থেকে 10 বছর সময় লেগে যেতে পারে। সেই জায়গা থেকে যদি আমরা বেরিয়ে আসতে না চাই বা বেরিয়ে আসার মতো যদি আমরা কোনো উদ্যোগ না নেই, তাহলে কিন্তু আমরা ফলপ্রসূ কিছুই পাবো না। বললাম যেটা আলোচনার পর্যায়ে যে কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো দেশ আমাদেরকে সাপোর্ট দিতে পারে, যে যাদের কাছে যারা অর্থ প্রেরণ করেছে আমাদের এখানে মামলা ইনিশিয়েট হওয়ার পরপরই সেই মামলা ডকুমেন্টস যদি আমরা সেই দেশে পাঠাই, তাহলে সেই টাকাগুলো যদি আমরা ফ্রিজ করতে পারি। এখন সেই তথ্য তাদের কাছে যাওয়ার ফলশ্রুতিতে তারা কিন্তু উগান্ডা খুঁজে নিচ্ছে বা বারমুডা খুঁজে নিচ্ছে। বারমুডা উগান্ডা আসার পেছনে কিন্তু একটা অন্যতম কারণ হচ্ছে সেই দেশে গেলে পরে তারা হয়তো আমাদেরকে সাথে সাথে ফ্রিজ করবে না। কিছু কিছু দেশ আছে দেখেন, যেই টাকাটা পাচার হয়ে ওই দেশে যাচ্ছে, ওই দেশের অর্থনীতিতে সেই টাকাটা যখন ইনজেক্ট হয়ে যাচ্ছে,
ওই দেশের সরকার চাইবে না ওই ইনজেক্টকৃত অর্থটা আপনাকে সহজে দিতে সকল দেশ উৎসাহিত হবে না। সেই জায়গায়ও কাজ করার কিন্তু অনেক জায়গা রয়ে গেছে। আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে, দেখেন মানি লন্ডারিংয়ের মাত্রা যেতে যেতে এখন কিন্তু ক্রিপ্টোকারেন্সি একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে যে সকল অর্থ পাচার হচ্ছে সেইগুলোকে আইডেন্টিফাই করার জন্য, সেই জায়গায় কাজ করার জন্য আমাদের যে দক্ষ লোকবল, জনবল এবং সেটা বোঝার মতো আমাদের যে ইন্টেলিজেন্স দরকার রয়েছে, সেই জায়গায়ও কিন্তু আমাদের কাজ করতে হবে। এটা এমন একটা অপরাধ, এটা প্রতিদিন এখানে চেঞ্জ হচ্ছে, প্রতিদিন এখানে নিয়ম নীতি এবং সিস্টেমের পরিবর্তন আসছে। একটা ছোট্ট করে একটা প্রশ্ন উত্তর যদি আমাকে দিয়ে দেন। আমি গভর্নর বলেছেন অর্থাৎ আহসান এইচ মনসুর চিটং একটা প্রোগ্রামে তিনি বলেছেন 11 এপ্রিল বলেছেন যে আইনি পথে অর্থ ফেরত আনা সময় সাপেক্ষ, আপোষের মাধ্যমে টাকা ফেরত আনা গেলে তা অনেক দ্রুত হবে বলে মনে করেন। যেটা ভাই বলেছেন কালো টাকা সাদা করার সুযোগ, আপোষ আসলে হওয়ার সুযোগ আছে কিনা? যে বিদেশে টাকা পাচার, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর ওদের সাথে যারা পাচার করেছে তাদের সাথে আপোষ করার সুযোগ আছে কিনা? বা যদি বলি আওয়ামী লীগ সরকারের যারা পলাতক, যারা এই টাকাগুলো নিয়ে তাদের সাথে আসলে আপোষ হওয়ার সম্ভাবনাও বা কতটুকু? খুব সুন্দর সম্ভাবনা আছে। সেখানে সরকারকে উদ্যোগ নিতে হবে, কারণ সরকার একা এই উদ্যোগটা নিবে না। এখানে একটা আইন করলেই কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। সেটা কীরকম? যারা এই টাকা পাচার করেছে তাদেরকে এক ধরনের ইন্ডিমনিটি দিতে হবে। আইন করে যদি সেই ইন্ডিমনিটি দেওয়া হয় তাহলে কেউ কেউ হয়তো বা সাহস করবেন টাকাটা ফেরত আনার জন্য। আপনি তাকে আইন করে বলতে হবে যে আপনারা যে টাকা পাচার করেছেন এটার সার্টেন পার্সেন্টেজ আমরা হয়তো আপনাকে চলাফেরার জন্য দিতে পারি, বাকি টাকা যদি আপনি দিয়ে দেন আপনার বিরুদ্ধে কোনো মামলায় ইনিশিয়েট করা হবে না। এখন এই মামলা এই নিশ্চয়তা দেওয়ার জন্য হয়তো বা আপনাকে একটা আইন করতে হবে। এখন এই আইন করার জন্য বাংলাদেশে যে সকল রাজনৈতিক দল বর্তমানে চলমান রয়েছে তারা যদি বর্তমান সরকারকে সাপোর্ট দেন, তারা যদি ঐক্যমত্য হন এই ইস্যুতে, তখনই কিন্তু এটা খুব সহজেই সম্ভব হবে। আদারওয়াইজ ফলপ্রসূ এবং সে আগামীতে যারা রাজনৈতিক দল ক্ষমতা আসবেন তারাও এই বিষয়ে ইতিবাচক হবে কিনা সেটা হয়তো সময় বলে দেবে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আলাউদ্দিন আরিফ, সভাপতি রিপোর্টার্স এগেইনস্ট কারাপশন, যুগ্ম সম্পাদক দৈনিক কালবেলা, অ্যাডভোকেট রাউশান আলী, ফৌজদারি এবং মানি লন্ডারিং বিষয়ক আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। দর্শক আপনারাও ধৈর্য ধরে আমাদের আজকের এই অনুষ্ঠান দেখবার জন্য আপনাদেরও প্রাণঢালা অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি চ্যানেল সংলাপ অনুষ্ঠান।